নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য। আজ শুক্রবার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। বেশ কিছুদিন যাবৎ, প্রায় 1 বছরের কাছাকাছি সময় ধরে, আর একটু বেশি সময় হতে পারে, আমরা অনলাইনে আসছি। ছাপা কাগজ আপনারা স্টলে পাচ্ছেন না। আজ আমাদের যে অনলাইন সংস্করণ বেরিয়েছে, মানে গতকালের তারিখের হিসেবে, গতকালের সংখ্যা হিসেবে, আমরা সেখানে আমাদের সম্পাদিকা একটা কলাম লিখেছেন। কলামের হেডলাইন হচ্ছে হিতাহিত শূন্য সাংবাদিকতা বিপজ্জনক। এখন হিতাহিত শূন্য সাংবাদিকতা বিপজ্জনক মানেটা তো এমন নয় যে সাংবাদিকদের মধ্যে হিতাহিত জ্ঞান নেই, তারা কোনটা ভালো কোনটা খারাপ বোঝেন না, তা নয়। হিতাহিত জ্ঞান শূন্য সাংবাদিকতা বলতে বোঝানো হয়েছে ভালো খারাপ জেনেও শুধুমাত্র কোনো নির্দিষ্ট দায়বদ্ধতা থেকে বা কোনো বাধ্যবাধকতা থেকে সরকার পক্ষে বা নির্দিষ্ট ক্ষমতাসীন কোনো দলের পক্ষে, ক্ষমতাসীন গোষ্ঠীর পক্ষে সাংবাদিকতা করা বা প্রচার করা, প্রচারকের ভূমিকায় নেমে যাওয়া। আমরা যখন সাংবাদিকতার ছাত্র ছিলাম তখন আমাদের যারা মাস্টারমশাই ছিলেন তারা বলতেন, ইউ আর নট অ্যাডভোকেটস, তোমরা উকিল নও, তোমরা প্রতিবেদক, তোমরা বিশ্লেষক, তোমাদের বিশ্লেষণ যথাসাধ্য বস্তুনিষ্ঠ হবে। তার মানে কি তোমার মতামত থাকবে না? অবশ্যই মতামত থাকবে, কিন্তু তুমি মতামতটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। তোমার মতামতের প্রতিফলনটা যেন তীব্র না হয় তোমার বিশ্লেষণে। আমরা সেভাবে লিখতে অভ্যস্ত। যদিও আমি কখনো গোপন করি না আমি বামপন্থী সাংবাদিক, কিন্তু বামপন্থী সাংবাদিক মানে বামপন্থার প্রতি আমার দায়বদ্ধতা, তার বাইরে কিছু নয়। আমরা সত্যনিষ্ঠ থাকতে চেষ্টা করি। কোনো বামপন্থী দল বা কোনো বামপন্থী হিসেবে চিহ্নিত ব্যক্তির ভুল ভ্রান্তি যদি মানুষের বিপক্ষে যায় তাহলে আমরা অবশ্যই তার সমালোচনা করে থাকি। অন্তত আমার পক্ষে সেক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। যেটা আমরা দেখতে পেয়েছি গত প্রায় 3-4 বছর যাবৎ, যে নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে সাংবাদিকতা করা, টেলিভিশন চ্যানেল এবং সংবাদপত্রে, এমনকি ইউটিউব চ্যানেল, পডকাস্টে আমরা দেখতে পাচ্ছি এই প্রবণতা প্রকট। এটা অবশ্যই গণতন্ত্রের পক্ষে শুভ নয়। আমরা আজ শুক্রবার পক্ষ থেকে এটাই স্পষ্টভাবে মনে করি, আমিও ব্যক্তিগতভাবে তাই মনে করি। যখন আমি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে যখন টেলিভিশন চ্যানেলে যেতাম কিছুদিন আগে পর্যন্ত, সেখানে নির্দিষ্ট কিছু নেতার সমালোচনা করা যেত না। মানে অন্তত যারা নিউজকাস্টার তারা সমালোচনা করতে পারতেন না, সংবাদ সঞ্চালক যারা তারা সমালোচনা করতেন না, নানা রকম ভয় থাকতো। সেক্ষেত্রে আমি অনেক সময় তার দায়িত্বটা পালন করেছি। সংবাদ মাধ্যমে সেই নির্দিষ্ট ব্যক্তি যিনি অপরাধী হয়েও সংবাদ মাধ্যমের কাছে ছাড় পেয়ে যান, তার নাম আমি তুলে ধরেছি। আজ শুক্রবারের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেনি। যেমন আমরা যদি কিন্তু ছাড়াই বলেছি কোন কোন চ্যানেল কিভাবে সরাসরি সত্য গোপন করে এই প্রশ্ন ফাঁসের আন্দোলনকে খাটো করবার চেষ্টা করেছে, কোন কোন মিডিয়া সরাসরি সরকারের পক্ষে থেকে সরকার যেভাবে দমন করবার চেষ্টা করেছেন আমাদের যন্ত্রমন্ত্রের আন্দোলনকে, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভকে বা জেনজির বিক্ষোভকে, তাকে জাস্টিফাই করবার চেষ্টা করেছেন, তার সাফাই গাইবার চেষ্টা করেছেন। আমরা তাদেরকে চিহ্নিত করেছি এবং বলেছি এই প্রবণতা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। এবং সবচেয়ে বড় কথা, এত সব করেও তো শেষ রক্ষা হয়নি। সারা ভারতবর্ষ জুড়ে উল্লেখযোগ্য প্রথম সারির কিছু মিডিয়ার সাংবাদিকরা কাজ হারাচ্ছেন এবং নির্দিষ্টভাবে পশ্চিমবাংলার জনপ্রিয় যে চ্যানেলগুলো, যেগুলো জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে, সেখান থেকেও বেশ কিছু সাংবাদিক তারা শাসকের এবং মালিকের কৃপাধন্য হয়ে থাকতে চেয়েছেন, নির্লজ্জভাবে তাঁদের পছন্দসই সংবাদ পরিবেশন করেছেন। তা সত্ত্বেও তাদের চাকরি বাঁচেনি, অনেকেই চাকরি খুইয়েছেন। এবং নির্দিষ্টভাবে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাইছি, আমরা ছোট সংবাদ মাধ্যম হয়েও, কম পুঁজির সংবাদ মাধ্যম হয়েও, আমরা প্রতি মুহূর্তে ঠক্কর খেতে খেতে এগিয়ে যাওয়া সংবাদ মাধ্যম হয়েও
আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করি বলেই আমরা প্রাসঙ্গিক থাকছি, যার ফলে আমরা যখন বারুইপুরে নাবালিকা নিগ্রহ হচ্ছে, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, যখন লাহেক আলী বামপন্থী নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জামিন অযোগ্য ধারায় 27টা ধারা দেওয়া হয়েছে, এবং যেভাবে কেস সাজানো হয়েছে, যেভাবে আদালতে উপস্থাপিত হচ্ছে সেসব কেস, সেখানে দেখা যাচ্ছে যে জামিন পাওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। কেস দাঁড়াচ্ছে না, কিন্তু কিছু পয়েন্ট রেখে যাচ্ছেন ইচ্ছাকৃতভাবে পুলিশ এবং সরকার পক্ষের উকিলরা, যে বিচারকরা বুঝতে পারছেন যে সাজানো মামলা টিকবে না, অনেকটাই মন গড়া, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু তা সত্ত্বেও তারা জামিন দিতে পারছেন না। যাই হোক, আমাদের ধারণা লাহেক জামিন পেয়ে যাবে, কিন্তু লাহেককে জেহাদি কারা বানিয়েছিল? এই গণমাধ্যম, সেই গণমাধ্যম, সেই সংবাদ মাধ্যম যেখানে সংবিধানকে পরিবর্তন করতে হবে, ধর্মনিরপেক্ষতা রাখা যাবে না, এই দাবি তুলে ধরেন সঞ্চালক নিজে। না, আমরা এমন কখনো দেখিনি, অন্তত টেলিভিশন চ্যানেলে দেখিনি। এমন বলবো না যে মুদ্রণ মাধ্যমে দেখিনি, মুদ্রণ মাধ্যমে দেখেছিলাম। আমাদের একজন শ্রদ্ধেয় সাংবাদিক, তিনি প্রয়াত জ্যোতি বসুর প্রতি বিবমিষার এবং ঘৃণার বশত তিনি হেডলাইন করেছিলেন জ্যোতি বসুকে আক্রমণ করে, ব্যক্তি আক্রমণ করে, এবং প্রথম লাইন শুরু করেছেন এইভাবে: মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মস্তিষ্ক বিকৃত ঘটেছে। সেই প্রবণতা ছড়িয়ে পড়েনি, কোনোভাবেই ছড়িয়ে পড়েনি, কিন্তু ছড়িয়ে পড়েছে কখন? 2011 সালের পরে, বা 11 সালের কিছুদিন আগে থেকে, যখন চিটফান্ড চলে এলো সংবাদপত্রে, সংবাদ মাধ্যমে বিনিয়োগ করতে, তখন তাদের ফরমাশ অনুযায়ী, তাদের স্বার্থ রক্ষার্থে বেশ কিছু টেলিভিশন চ্যানেল সরাসরি, তখন সে সময়কার সরকার, মানে বামফ্রন্ট সরকারের বিরোধী ভূমিকা পালন করেছিল, বামফ্রন্টের নেতৃত্বের চরিত্র হনন করেছিল, তাদের নামে অপপ্রচার করেছিল, নানা রকম কাণ্ড কারখানা করেছিল, যার দায় পরবর্তীকালে সেসব সংবাদ মাধ্যমকে পোহাতে হয়েছে। এবং সত্যি কথা বলতে, সিঙ্গুর নন্দীগ্রামের শিল্পায়নের যে প্রকল্প, সেটা বানচাল হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির দায় যতটা, ওই সাংবাদিকদের দায় ঠিক ততটাই, ওই সংবাদ মাধ্যমের দায় ঠিক ততটাই। এবং সেই সব সাংবাদিকরা পরবর্তীকালে কেউ কেউ রাজনীতিতেও চলে এসছেন, তারা কেউ কেউ এমএলএ এমপিও হয়েছে। যেমন শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে কলকাতা বইমেলাকে পরিবেশ দূষিত হচ্ছে, এই যুক্তি দেখিয়ে মামলা মোকদ্দমা করে সরিয়ে নিয়ে যেতে বাধ্য করা, কলকাতা ময়দান থেকে সল্টলেকে পাঠিয়ে দেওয়া সেই মেলাকে। এই মামলা লড়ে জিতে একজন আইনজীবী, বাম বিরোধী আইনজীবী, তিনি সেলিব্রিটি হয়ে গেলেন এবং তিনি এখন শাসক দলের বড় নেতা। আমরা দেখতে পাচ্ছি যেটা, হিতাহিত জ্ঞানশূন্য সাংবাদিকতাই আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ঐতিহ্যকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। আজ ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন, তার জন্য এই সাংবাদিকতা দায়ী। সরকারের স্থাবকতা করে, সরকারকে প্রশ্ন না করে বিরোধী পক্ষের আন্দোলনকে খাটো করা, এই যে প্রবণতা এখন সংবাদ মাধ্যম দেখাচ্ছে, এতে আখেরে গণতন্ত্রের লাভ হবে না। সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচক ভারতবর্ষে এমনিই প্রায় তলানিতে এসে ঠেকেছে, আগামী দিন আরও তলানিতে এসে ঠেকবে যদি এই প্রবণতা চলতে থাকে। এই ভিডিও পোস্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অবস্থানে অটল রয়েছে। আমাদের সাংবাদিকতা
মানুষের পক্ষে থাকা সাংবাদিকতা। অনেকে জিজ্ঞাসা করেছিলেন যখন আজ শুক্রবার নাম দিয়ে কাগজটি বের হয় তখন, যে এই নামটা কেন? যথারীতি এখনকার মুখ্যমন্ত্রী যেভাবে শুক্রবারই বলে একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে চিহ্নিত করে দিতে চান, তখন আমাদেরকেও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল আজ থেকে অনেক বছর আগে। আমরা সে সময় বলেছিলাম যে আপনি রবিনসন প্রশ্ন যদি পড়ে থাকেন তাহলে বসংবাদ বা অনুগত এই শব্দটির আলংকারিক অর্থে ফ্রাইডে এই বিশেষণটি দেওয়া হয়, প্রতিশব্দটি ব্যবহার করা হয়। এই ফ্রাইডে বলতে আমরা জনগণের অনুগত সংবাদ মাধ্যম হিসেবে নিজেদের পরিচিতি চেয়েছি। জনগণের স্বার্থ রক্ষা ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আজ শুক্রবারে অন্য কোনো উদ্দেশ্য নেই। আমাদের বামপন্থাও জনগণের স্বার্থ রক্ষাবাহী বামপন্থা। যদি সেই বামপন্থা কখনো জনগণের বিরোধী হয়ে ওঠে, আমরা সেই বামপন্থী গোষ্ঠীরও বিরোধিতা করতে পিছিয়ে আসবো না। এটুকু বলে আজকের ভিডিও শেষ করছি। সামনের সপ্তাহে আমাদের আরেকটি ভিডিও আমরা তুলে ধরব। ধন্যবাদ, নমস্কার।